অভিষেকের কপ্টারে ডিজিসি এর না হেমন্ত সোরেনের কপ্টারে 2 ঘন্টা দেরিতে বীরভূম রওনা অভিষেকের। আবার জিতবে বাংলা বাঁচাও যাত্রা বানচাল করতে বিজেপি ষড়যন্ত্র বলে তৃণমূলের অভিযোগ। ঠিক কী কারণে এই কপ্টার ওড়ার অনুমতি না চক্রান্ত না অন্য কোনো সমস্যা ছিল খোদ কপ্টারেরই, কি মনে করছো? বলতে পারবো না দাদা, এসব বড় বড় লোকেদের বড় বড় ব্যাপার। আমরা কলকাতা থেকে বীরভূমে যাই, ট্রেনে করে যাই, নয় গাড়িতে করে যাই, কখনো কখনো স্টেট বাসে যাই। সব বড় বড় লোক উড়ে উড়ে যায় এরা। এদের মানে বাড়ি থেকে মাসির বাড়ি যেতে গেলে জগন্নাথ দেব রথে যেতেন পিসির বাড়ি মাসির বাড়ি, ইনি হেলিকপ্টারে করে যান। এদের ব্যাপার স্যাপার আলাদা। বলতে পারবো না কেন হেলিকপ্টার কেন ওড়ে, কি পারমিশন লাগে, কিছু সম্পর্কে কোনো ধারণা নেই। জীবনে হেলিকপ্টার ছেড়ে মিটিং মিছিল করতে যাইও নি, বলতে পারবো না। তবে এইটুকু বাংলার মানুষ দেখতে পাচ্ছেন যে এই সমস্ত আড়ালের ঘরের দুলাল যাদের এখান থেকে বীরভূম যাওয়ার জন্য হেলিকপ্টার লাগে, হেলিকপ্টার না চললে যারা এখান থেকে কলকাতা থেকে বীরভূম পৌঁছতে পারেন না, তারা বাংলার খেটে খাওয়া মানুষের কতটা বন্ধু হওয়ার যোগ্যতা রাখেন তা বাংলার মানুষ বিচার করবেন। এনার পিসি যে কদিন বিরোধী ছিলেন সে কদিন এনাকে কোনোদিন রাজনীতিতে দেখা যায়নি। এখন পিসি মুখ্যমন্ত্রী হওয়ার পরে ভাইপো হেলিকপ্টার ছেড়ে বীরভূমে যাচ্ছে। এই সমস্ত আড়ালের ঘরের দুলালকে দিয়ে কতদিন রাজনীতি হবে? এরা আজকে সরকারে আছে বলে কালকে যখন বিরোধী হবে তখন এরা আদৌ রাজনীতিতে থাকবে কি না, কী করবে তা মানুষ ধারণা করতে পারছেন। তার বাইরে এসব কার হেলিকপ্টার উঠলো না উঠলো আমাদেরকে যায় আসে না এতে। তৃণমূল এই ঘটনাকে এইভাবে ব্যাখ্যা করছে যে চপার সমস্যায় মোদি মতুয়াদের কাছে পৌঁছাননি, আর অভিষেক চপার সমস্যায় পড়ে বিকল্প ব্যবস্থা করলেন এবং মানুষের কাছে পৌঁছালেন। হ্যাঁ, সুতরাং বোঝা গেল যে ভারতের প্রধানমন্ত্রীর থেকে অভিষেক ব্যানার্জির কাছে হেলিকপ্টারের সাপ্লাই বেশি। এসআইআরে সাধারণ মানুষের হেনস্থার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে গেল তৃণমূল। মানুষের পাশে থাকার বার্তা দিয়ে রাজনৈতিক কৌশল না কমিশনকে পাল্টা চাপে রাখার কৌশল? দেখুন, চোর পালালে বুদ্ধি বাড়ে। এখন আর গিয়ে কি হবে? এখন তো যা হওয়ার এসআইআরের হয়েই গেছে, মোটামুটি 90% কাজ হয়েই গেছে। যখন এই এসআইআরের বিরুদ্ধে প্রথম তো সুপ্রিম কোর্টে গেছিলো ইন্ডিয়া ব্লকের দলগুলো, এবং তাতে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি, কিন্তু কতগুলো রিলিফ দিয়েছিল। যেরকম বিহারের ক্ষেত্রে বলেছিল যে যারা রিঅ্যাপ্লাই করবেন তাদের জন্য আধার কার্ডটাকে গ্রহণ করতে হবে ইত্যাদি ইত্যাদি। তার বাইরে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে যেহেতু একটা কনস্টিটিউশনাল বডি, তাদের একটা অধিকার, ভোটার লিস্ট সংক্রান্ত তাদের ব্যবস্থাপনা নেওয়ার অধিকার রয়েছে, অতএব আমরা তাদের খুব বেশি হস্তক্ষেপ করবো না। এখন সব কিছু হয়ে যাওয়ার পরে এখন গিয়ে লাভটা কী আছে? দেখুন, আমি বলছি না যে মমতা বন্দ্যোপাধ্যায় যে যে ইস্যুগুলো তুলেছেন গতকাল বলেছেন সেগুলো সব মিথ্যে, এমন নয়। হয়রানি হচ্ছে মানুষের, আমরা দেখতেই পাচ্ছি, এবং তার জন্য ইলেকশন কমিশনকে 100 বার জবাবদিহি করতে হবে। সেই জবাবদিহি তাদের কাছে সবাই চাইছে। কার্যক্ষেত্রে আমরা কি দেখছি? ওরা বলেছিল যে নাকি যারা বিদেশি, যারা বেআইনি ভোটার তাদের নাম বাদ যাবে। এখন কাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে? সেটা মোহাম্মদ শামির মতো ক্রিকেটার হতে পারেন, সেটা কান্তি গাঙ্গুলির মতো রাজনৈতিক নেতা হতে পারেন, সেটা দেব বা অনির্বাণ ভট্টাচার্যের মতো অভিনেতারা হতে পারেন। এরা বিখ্যাত, এদের নামটা সামনে এসছে বলে আমরা আলোচনা করছি। কাকলি ঘোষ দস্তিদারের মতো এমপি হতে পারেন। হ্যাঁ, এদেরকে এখন ডাকা হচ্ছে হিয়ারিংয়ে, যাদের ভারতীয় হওয়া নিয়ে কোনোদিনই কারোর মনে কোনো প্রশ্ন ছিল না। সুতরাং এই প্রক্রিয়ার মধ্যে অসংখ্য ত্রুটি আছে, গলদ আছে, এবং মানুষের হয়রানি হচ্ছে। এটা নিঃসন্দেহে এটা ঘটনা, এটাকে অস্বীকার করা যাবে না। কিন্তু আমরা বামপন্থীরা বরাবর বলে এসেছি কি, যে এক, সমস্ত মৃত ভোটারের নাম বাদ দিতে হবে ভোটার লিস্ট থেকে। 2, ফলস এন্ট্রি, মাল্টিপল এন্ট্রি যেগুলো আছে সেগুলো বাদ দিতে হবে। 3, তুমি বাংলাদেশি, তুমি পাকিস্তানি, তুমি ভারতীয়, তুমি হিন্দু, তুমি মুসলমান, তুমি খ্রিস্টান, এইসব করে এসআইআরটাকে একটা উপলক্ষ করে মানুষকে বিব্রত করা, মানুষকে আতঙ্কিত করা যাবে না। আমাদের বক্তব্য এখানে পরিষ্কার। সেইটা জন্য যত আমাদের সাধ্যমতো বুথে বুথে বিএলএ দেওয়া, বাড়ি বাড়ি যাওয়া, মানুষকে এসআইআর ফর্ম ফিল আপ করতে সাহায্য করা, যার কোনো কাগজপত্রের সংশয় হচ্ছে তার পাশে থেকে কিভাবে তাকে সঠিক পরামর্শ দেওয়া যায় সেইটা করা আমরা বামপন্থীরা করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এসআইআর ওভার মাই ডেড বডি। আমি বেঁচে থাকতে বাংলা এসআইআর হবে না উনি বলেছিলেন। আমরা জানি না উনি বেঁচে আছেন না মরে ফরে গেছেন। উনিও বেঁচে আছেন, দিব্যি বাংলা এসআইআরও হয়ে গেল। এখন বলছেন উনি আদালতে যাবেন। এর কি মানে, এটা একটা স্টান্টবাজি, একটা গিমিকের রাজনীতি হতে পারে, তার বাইরে এর কি মানে উদ্দেশ্য সাধিত হচ্ছে জানি না। আর একটা জিনিস আরও অদ্ভুত লাগছে, উনি বলছেন যে উনিই নাকি এবার সওয়াল করবেন সুপ্রিম কোর্টে। ওনার তো আইনের ডিগ্রিও আছে, একসময় শুনেছিলাম উনি নাকি কোর্ট ফোর্ট পড়ে মাঝে মধ্যে আদালতে গিয়ে উদয় হতেন। তা উনি এত বড় অ্যাডভোকেট, একেবারে সুপ্রিম কোর্টে গিয়ে এসআইআর নিয়ে সওয়াল করতে পারেন। তাহলে যখন এই মদন থেকে শুরু করে এই সুদীপ ব্যানার্জি থেকে শুরু করে একটার পর একটা সারদার চোর যখন গ্রেপ্তার হয়, যখন ওনার ভাইপো একেবারে পাড়ার কোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত জিজ্ঞাসাবাদ এড়ানোর জন্য সিবিআই ইডিকে এড়ানোর জন্য ছোটে, যখন ডিএম সরকারি কর্মচারীদের ডি আটকানোর জন্য রাজ্যের সরকার আমাদের তহবিলের টাকা খরচা করে সুপ্রিম কোর্ট অবধি মামলা করে, যখন শেখ শাহজাহানের মতো ক্রিমিনালকে বাঁচানোর জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় অ্যাডভোকেট, হ্যাঁ, আমাদের রাজ্যের সাধারণ মানুষের কোটি কোটি টাকা উল্টোপাল্টা উকিলদের পেছনে খরচা না করে উনি একটা মহিষী অ্যাডভোকেট, উনি তো গিয়ে সওয়ালগুলো করতে পারতেন। তাহলে কি হতো? এমনি ওনার যেসব উকিলদের পেছনে টাকা খরচা করেছেন, ওই কল্যাণ ব্যানার্জি থেকে কপিল সিব্বল সবাই তো ওনাকে ডুবিয়েছে, একটা কেসও কেউ জেতেনি। উনি যেতেন, উনিও হারতেন বড় জোর,
অথবা জিততেন, হয়তো উনি এদের থেকে বেটার উকিল হয়তো। তো আপনি যখন জানেন যে আপনি এত বড় উকিল, আপনি একদিন পর্যন্ত আপনার এই প্রতিভাটাকে রাজ্যের কাজে লাগাননি কেন? মাঝখান থেকে রাজ্যের মানুষের এতগুলো টাকাকে উড়িয়ে দিলেন। দুই ইআরও সহ 4 জন আধিকারিকের বিরুদ্ধে এফআইআর হয়নি কেন? দুই ডিএর কাছে স্ট্যাটাস রিপোর্ট জানতে চেয়েছে কমিশন রাজ্য সংঘাতের রাস্তা কি তাহলে আরও চওড়া হচ্ছে? দেখুন, এই রাস্তা না চওড়া হতেই থাকে, তারপর আলটিমেটলি রাস্তা দিয়ে গাড়ি চলে না। এই আমরা বহু দেখেছি, এরকম বহু স্ট্যাটাস রিপোর্ট, বহু সকল। জেপি নাড্ডার গাড়িতে যখন ভাঙচুর করা হলো, তখন এরকমভাবে রাজ্যের পুলিশ আধিকারিকদেরকে, আইএস অফিসারদেরকে ডেকে পাঠানো হয়েছিল দিল্লিতে। বলেছিলেন, মমতা ব্যানার্জি বলে দিলেন কেউ যাবে না, তো কেউ গেল না। কিচ্ছু করতে পারলো না কেন্দ্রের সরকার, কিচ্ছু করলো না। চাইলে করতে পারতো, করলো না। আলাপন বন্দ্যোপাধ্যায় একটার পর একটা সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রের সরকার, বুড়ো আঙুল দেখিয়েছেন একজন আইএস অফিসার কেন্দ্রের সরকারের সিদ্ধান্তকে। তখন ওই প্রশ্ন উঠেছিল, তার মানে কি রাস্তা সংঘাতের রাস্তা চওড়া হচ্ছে? ওই রাস্তাই থেকে গেল, সেই রাস্তায় আর পিচ পড়লো না। সুতরাং আমরা মনে একদম সঠিক সকাজ করা হয়েছে, কিন্তু ব্যবস্থা আলটিমেটলি হবে কি হবে না। আজকে কেন্দ্রের সরকারের নির্দেশকে, বা এক্ষেত্রে কেন্দ্রের সরকার নয়, ইলেকশন কমিশনের নির্দেশকে অগ্রাহ্য করার এত বড় আস্পর্ধা দেখালো যে সরকারি কর্মচারীরা, মমতা ব্যানার্জির বেআইনি কাজে মদত দিল যে সরকারি কর্মচারীরা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে কি হবে না। পশ্চিমবাংলার চিফ সেক্রেটারি বেআইনি চিঠি লিখেছিল ইলেকশন কমিশনকে, আমরা দেখিনি যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতে না পারলে নাকি পশ্চিমবাংলায় কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি হবে। বেআইনি কথা, তাই ভবানীপুরে বাই ইলেকশন করাতে হবে। আদালত বলে দিল যে ওই চিঠি বেআইনি। আদালত বলে দিল যে চিফ সেক্রেটারির ওই চিঠি লেখার ক্ষমতা নেই ইলেকশন কমিশনকে। আর আমরা কি দেখলাম? ইলেকশন কমিশন এই বেআইনি চিঠি পেয়ে ব্যবস্থা নেওয়া দূরের কথা, ওই বেআইনি চিঠিকে স্বীকৃতি দিয়ে সেই চিঠির দাবি অনুযায়ী ভবানীপুরে বাই ইলেকশন করিয়ে দিল। সুতরাং এইগুলো আমরা বছরের পর বছর দেখে এসেছি। নতুন করে একটা 5 বছরের বাচ্চাও এটা আশা করে না যে মোদী আর অমিত শাহ থাকতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে। মালদায় অভিষেকের সভায় র্যাম্প তৈরি হবে। ভূতের পর এবার পরিযায়ী শ্রমিকদের র্যাম্পে হাঁটানোর পরিকল্পনা। অভিষেকের র্যাম্পে একের পর এক চমক থাকছে। এই পরিযায়ী শ্রমিকদের দিয়ে এবার এই ভোটের এই নির্বাচন, মানে যারা বিরোধী রয়েছে তাদের কি একটা মাথা ব্যথার কারণ হতে পারে? পরিযায়ী শ্রমিকরা একটা বড় অংশের বিজেপিকে এমনি ভোট দেন না, ভোট দেওয়া ছেড়ে দিয়েছেন। এবং আপনি যদি দেখেন 2019-এ লোকসভায় পশ্চিমবাংলায় বিজেপি যে ভোটগুলো পেয়েছিল, তারপরে কোভিডের সময় বিশেষ করে পরিযায়ী শ্রমিকদেরকে দেশ জুড়ে যে পরিস্থিতিতে পড়তে হয়েছিল, বিভিন্ন রাজ্যে গিয়ে আটকে পড়েছিল, বাড়ি ফিরতে পারেনি, মাইলের পর মাইল পায়ে হেঁটে বাড়ি ফিরতে গিয়ে রাস্তায় মৃত্যু হয়েছে, কেন্দ্র সরকার হাত গুটিয়ে নিয়েছিল, কোনো দায়িত্ব নেয়নি। বিভিন্ন রাজ্যের বর্ডারে পরিযায়ী শ্রমিকদেরকে দাঁড় করিয়ে তাদের গায়ে একেবারে মানে পোকামাকড়ের মতো তাদের গায়ে পেস্টিসাইড ঢালা হয়েছিল। তো একটা সময়ের পর থেকে পরিযায়ী শ্রমিকদের একটা বড় অংশ তারা এমনি বিজেপিকে গোটা দেশ জুড়েই ভোট দেওয়া বন্ধ করে দিয়েছিল। এবং বাংলার পরিযায়ী শ্রমিকরা তো বিশেষ করে যেরকমভাবে আজকে বাংলার পরিযায়ী শ্রমিকদেরকে বিভিন্ন রাজ্যে গিয়ে আক্রান্ত হতে হচ্ছে, এবং বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে উড়িষ্যায় একটার পর একটা ঘটনা ঘটছে। এর আগে হরিয়ানাতে দেখেছি, রাজস্থানে দেখেছি। বিজেপি শাসিত রাজ্যে কত মানুষ তো বাংলায় কাজ করেছেন, চিরকাল কাজ করেন, আজও কত মানুষ কাজ করেন। বিহারের কত মানুষ কলকাতা শহরে বা আশপাশের এলাকায় কাজ করেন। কোনোদিন তো এরকম ঘটনা শোনা যায় না যে এইখানে এই জিনিস ঘটছে। কিন্তু বাঙালি শ্রমিকদেরকে গোটা ভারতে যে রকমভাবে বারবার করে আক্রান্ত হতে হচ্ছে বিজেপির আমলে, তাতে বাংলার তো পরিযায়ী শ্রমিকরা তো এমনি বিজেপিকে কেউ আর ভোট দেবে না। পরবর্তী ডিজি নিয়ে রাজ্যের পাঠানো তালিকা বাতিল করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে বলল ইউপিএসসি। ডিজি নিয়োগের ক্ষেত্রেও ইচ্ছাকৃত গড়িমসি কেন রাজ্যের? ডিজি নিয়োগের ক্ষেত্রে জটিলতা ভোটের মুখে কতটা প্রশাসনিক সমস্যা তৈরি করতে পারবে? মমতা ব্যানার্জি চান যেন তেন প্রকারে রাজীব কুমারকে রেখে দিয়ে বিধানসভা ভোটটা পার করতে, কেননা ওনার পোষা আইপিএস অফিসার রাজীব কুমার, ওনার কথায় বিভিন্ন বেআইনি কাজ করেন। এই রাজীব কুমার চুরি করে তাকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি স্বয়ং ধর্ণা দিয়েছিলেন। যে মমতা ব্যানার্জি নিজের দলের এমপি, এই তার সুদীপ ব্যানার্জি থেকে শুরু করে, তাপস পাল থেকে শুরু করে, সৃঞ্জয় বোস থেকে শুরু করে নিজের দলের এমপিদের গ্রেপ্তারি আটকানোর জন্য ধর্ণায় দেননি, নিজের দলের মদন মিত্রের মতো নেতাদের, মন্ত্রীদের গ্রেপ্তারি আটকানোর জন্য ধর্ণায় দেননি, তিনি রাজীব কুমারকে বাঁচানোর জন্য ধর্ণায় বসে গেছিলেন। এর থেকে বোঝা যায় রাজীব কুমারের ওপর উনি কতটা নির্ভরশীল। তৃণমূলের লোকেদের থেকেও বেশি কাটমানি ওনাকে রাজীব কুমার পৌঁছে দেয়। এবং রাজীব কুমারের এই বেআইনি কাজগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজন, তাই যেন তেন প্রকারে রাজীব কুমারকে রেখে দিতে হবে। তার জন্য উনি বিভিন্ন ইচ্ছাকৃতভাবে, উনি আইন জানেন, এত বছর ধরে এমপি থেকেছেন, দেশের মন্ত্রী থেকেছেন, আজ রাজ্যের মুখ্যমন্ত্রী 15 বছর ধরে, উনি জানেন আইনের ভাগতাল, উনি জানেন। যেন তেন প্রকারে একটা জটিলতা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে এইটা, যাতে রাজীব কুমারকে রেখে ভোটটা করা যায়। মালদায় গণির পরিবারকে সামনে রেখে ঘুটি সাজাচ্ছে কংগ্রেস। কোতোয়ালির বাড়ি কি তাহলে আবার রাজনীতি কেন্দ্রবিন্দু? কতটা অ্যাডভান্টেজ কংগ্রেসের? ঘরোয়া কাজিয়ায় জর্জরিত তৃণমূলের কাছেই বা কতটা চাপ? আর কংগ্রেস যদি মালদায় শক্তি বাড়ায় তাহলে কি বিজেপির লাভ হতে পারে এক্ষেত্রে? দেখুন, মালদাতে তো এটা তো ঘটনা যে মালদায় বরকত গনি খান চৌধুরীর একটা, ওনাকে নিয়ে একটা মানুষের একটা বড় অংশের একটা আবেগ রয়েছে, এবং ওনার
পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা মানে বিভিন্ন সময় তার ফলে নির্বাচিত হয়েছেন ইত্যাদি, তারা যে নিজেরা কেউ বিরাট জননেতা এমন না হলেও তারা বিভিন্ন সময় তারা রুবিনুর হতে পারেন, ডালুবাবু হতে পারেন, এখন ঈশাখান চৌধুরী, এনারা বা একসময় মৌসাম নুরও নির্বাচিত হয়েছিলেন, তারা হয়েছেন নির্বাচিত। কেননা বরকত সাহেবকে নিয়ে আবেগটা সত্যি কোতোয়াল, সেই জায়গা থেকে দেখতে গেলে কোতোয়ালির গনি খান চৌধুরীর পরিবারের একটা প্রাসঙ্গিকতা আছে মালদার রাজনীতিতে। তবে দেখুন, একটা কথা বলতে পারি, মৌসাম নুর উনিও নেই করে অনেকদিন সংসদীয় রাজনীতিতে রয়েছেন, এমএলএ হয়েছেন, এমপি হয়েছেন, সব কিছু হয়েছেন। সুতরাং কোনো একটা জায়গাতে তো মানুষের মনোভাবটা বোঝার একটা ক্ষমতা ওনার রয়েছে, একটা অভিজ্ঞতা রয়েছে। মৌসাম নূর বা ওনার মতো অনেকে বুঝতে পারছেন যে বিশেষ করে মুসলিম এলাকাতে, যেখানে মুসলিম ভোটারের সংখ্যা বেশি, সেখানে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরছে। একটা সময় বিজেপিকে আটকানোর জন্য বাংলার মুসলমান মানুষ তারা ভালোবেসে নয় কিন্তু একটা বাধ্যতা থেকে তারা তৃণমূলকে সমর্থন করেছিলেন। এক একটা মুসলিম বুথে দেখতেন যে 85% ভোটও তৃণমূল পেয়েছে, এরকমও ঘটনা ঘটে, 90% ভোট তৃণমূল পেয়েছে, এরকম ঘটনাও ঘটেছে। কিন্তু বাংলার মুসলমান সমাজ আজকে ওই সিএএ থেকে শুরু করে ওয়াকফ সংশোধনী যেভাবে মমতা ব্যানার্জি মানে বিজেপির এজেন্ডাটায় লাগু করলেন, যেরকমভাবে এসআইআর নিয়ে মুসলমান সমাজকে ঠকালেন, বাংলা এসআইআর হবে না বলেও তারপর আলটিমেটলি উনি সাহায্য করলেন এসআইআর করতে, সরকারের টাকা একটার পর একটা মন্দির তৈরি করা থেকে শুরু করে মুসলিম ওবিসি রিজার্ভেশনকে পশ্চিমবাংলায় বন্ধ করে দেওয়া, চক্রান্ত করা থেকে শুরু করে মমতা ব্যানার্জি এই যে কাজগুলো করেছেন, তাতে বাংলার মুসলিম সমাজ বুঝে গেছে যে বিজেপি বিজেপি ঘোষিত শত্রু মুসলমানের, বিজেপি মুসলমানের বুকে ছুরি মারে, আর মমতা ব্যানার্জি মুসলমানের পিঠে ছুরি মারেন। একবার একটার পর একটা ঘটনায় মুসলমানের পিঠে ছুরি মেরেছেন। মৌসাম নুররা বুঝতে পেরেছেন যে বিশেষ করে সংখ্যালঘু প্রধান এলাকায় তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরছে, সুতরাং তাদেরও আর কোনো কারণ নেই তৃণমূলে থাকার। আর আপনি যদি বলেন যে দেখুন কংগ্রেসের ভোট বাড়লে বিজেপির সুবিধা কিনা, এইটুকু বলতে পারি বাংলার ধর্মনিরপেক্ষ যে দলগুলো আছে, কংগ্রেস হতে পারে, বামপন্থীরা হতে পারে, আমাদের যদি ভোট বাড়ে তাহলে বিজেপির সবচেয়ে বেশি অসুবিধা। তার কারণটা হচ্ছে যতদিন পর্যন্ত হিন্দু মুসলমান করে ভোটটা ভাগ হচ্ছে ততদিন পশ্চিমবাংলায় তৃণমূল ক্ষমতায় থাকতে পারবে। যদি ধর্মনিরপেক্ষ দলগুলোর ভোট বাড়ে তাহলে হিন্দু মুসলমান যদি একসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে ভোট দেয় তাহলেই একমাত্র তৃণমূলকে হারানোর সম্ভব। কেন দেখুন, বিজেপির আজকে সমস্যাটা হচ্ছে পশ্চিমবাংলার মতো একটা রাজ্য যেখানে 30% মানুষ ধর্মে মুসলমান, বিজেপি 70 নম্বরে পরীক্ষা দিতে বসছে। 100-র মধ্যে 30% ভোট তার আগেই নীল হয়ে গেছে, বাকি 70%-এর মধ্যে সে কত ভোট পাবে? আর সেখানে তৃণমূল প্রথমেই 30 নম্বর নিয়ে পরীক্ষায় বসছে। অতএব বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই বারবার তৃণমূল জিতবে। বিজেপির সঙ্গে যদি বাম কংগ্রেসের লড়াই হয়, এবার তৃণমূলের সঙ্গে যদি বাম কংগ্রেসের লড়াই হয় তাহলে তৃণমূল হারবে। তাই এখানে কংগ্রেসের ভোট বাড়লে বিজেপির কী হবে জানি না, কিন্তু কংগ্রেস এবং বামপন্থীদের ভোট বাড়লে তৃণমূলের অসুবিধা হবে। এসআইআরে বনগাঁয় 20,000 ভোটারের নাম বাদ যাবে বলে দাবি করেছিলেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস। কতটা বাস্তবসম্মত বলে মনে হয়, বা কোন অঙ্কে বা তিনি এই দাবিটা করছেন? এবং বিশ্বজিৎ দাসের তো নিজের নাগরিকত্ব কোথায় আছে জানি না। উনি বিজেপি থেকে জিতেছেন, তৃণমূল করছেন, আবার কখনো হয়তো তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবেন। ওনার দলীয় নাগরিকত্বের ঠিক নেই, উনি আবার মানুষের জাতীয় নাগরিকত্ব নিয়ে কি বলবেন। তবে তৃণমূলে এখন উনি তৃণমূলে আছেন বলে উনি জানতেও পারেন কত নাম বাদ যেতে পারে, কেননা বুথে বুথে কত মৃত ভোটার আছে আর কত শিফটেড ভোটার আছে। হ্যাঁ, ডেড ভোটার, শিফটেড ভোটারের তালিকা তো তৃণমূলের কাছে সবচেয়ে বেশি আছে, কারণ ওই ভোটগুলোই তো ওরা ছাপ্পা মারে। বুথে বুথে তৃণমূলের এজেন্টরা পোলিং প্রিসাইডিং অফিসারদেরকে বসিয়ে রেখে বিরোধী দলের পোলিং এজেন্টকে তুলে দিয়ে তো মানে প্রতিটা বুথে 30, 40, 50টা করে মৃত ভোটার এবং স্থানান্তরিত ভোটারের ভোটগুলো তৃণমূলই মারে। সুতরাং ওদের কাছে তো পুরো তালিকা রয়েছে, এক একটা কেন্দ্রে, এক একটা ওয়ার্ডে, এক একটা বুথে কতগুলো করে হচ্ছে বাদ পড়ার মতো নাম রয়েছে। সেই অভিজ্ঞতা থেকে বলে থাকতে পারেন। গতকাল মতুয়া সমস্যা নিয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন বিরোধী দলনেতা, আজকে আবার 100 দিনের কাজ নিয়ে কেন্দ্রের অবস্থানে আখ্যা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তাহলে কি তৃণমূলের কেন্দ্রের বঞ্চনা এবং মতুয়া নিয়ে ন্যারেটিভ কোথাও কি বিজেপির আশঙ্কা তৈরি করছে, তাই কি পাল্টা সাফাই দিতে নামছে তারা? দেখুন, একটা কথা বলছি আপনাকে, আপনাদেরও অভিজ্ঞতা রয়েছে, যখন এই প্রথম এসআইআর শুরু হলো না, তখন এই সোশ্যাল মিডিয়াতে অনেক বিজেপির পরিচিত ক্যাম্পেনার, যারা ইনফ্লুয়েন্সার ক্যাম্পেনার, তারা দেখতেন পোস্ট করতো। একটা পোস্ট খুব ভাইরাল হয়েছিল যে পশ্চিমবাংলায় এসআইআর শুরু হচ্ছে, এবার বনগাঁ লোকাল খালি হয়ে যাবে। তখন শুভেন্দু অধিকারী বলতেন যে এসআইআর করা হচ্ছে নাকি রোহিঙ্গা মুসলমানদেরকে তাড়ানোর জন্য। এদিকে বিজেপির এই ইনফ্লুয়েন্সাররা ফেসবুকে লিখতো যে এবার বনগাঁ লোকাল খালি হয়ে যাবে। আলটিমেটলি এসআইআরের ড্রাফট লিস্ট বেরোনোর পরে দেখা গেল সত্যি সত্যি তারাই ঠিক বলেছিলেন, বনগাঁ লোকাল খালি করাটাই এসআইআরের আসল উদ্দেশ্য ছিল। সুতরাং যে
হিন্দু উদ্বাস্তু নমশূদ্র মানুষের গত কয়েকটা ভোটে বিজেপি বড় অংশে সমর্থন পেয়েছিলেন, তাদের সঙ্গে যে প্রতারণাটা করেছেন বিজেপি, এবং এটা দেখুন একদম অফিসিয়াল ছাপ মারা প্রতারণা। আমরা বারবার করে বলেছিলাম যে ওই শান্তনু ঠাকুরের কথায় সিএ ফর্ম ফিল আপ করবেন না। আপনি যে মুহূর্তে সিএ ফর্ম ফিল আপ করছেন, আপনি নিজে জানিয়ে দিচ্ছেন যে আপনি ভারতের নাগরিক নন। এরপরে আপনাকে কেউ আর বাঁচাতে পারবে না, ভোটার লিস্টে আপনার নাম রাখা যাবে না। তখন শান্তনু ঠাকুর বলেছিলেন যে না, সিএ ফিল আপ করুন, সিএ ফিল আপ করলেই তার নাম ভোটার লিস্টে উঠে যাবে। আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে যে যারা সিএতে অ্যাপ্লাই করেছে তাদের নাম ভোটার লিস্টে উঠবে না। সুতরাং একেবারে নমশূদ্র মতুয়া মানুষের পিঠে ছুরি মেরেছে বিজেপি। আজকে গোটা পশ্চিমবাংলায় বিজেপির সবচেয়ে খারাপ ফলাফল ওই এলাকাগুলোতে হতে চলেছে। বিজেপি সেটা জানে। এখন ওরা যে চেষ্টাগুলো করছে এগুলো মরণকালে হরির নাম, কিন্তু এই করে ওরা নিজেদেরকে আর রক্ষা করতে পারবে না। মুরুগানের ওপর হামলার ঘটনায় পুলিশ কী ব্যবস্থা নিল, আজ সেই রিপোর্ট ডিজিকে জমা দিতে হবে কমিশনে। এদিকে আজই মুরুগান, দক্ষিণ চব্বিশ পরগনা, বারুইপুর, জয়নগর সহ বিভিন্ন জায়গায় তিনি আজকে গিয়েছেন। তো মুরুগান ইস্যুতেই সংঘাত কোন দিকে মোড় নিচ্ছে বলে মনে হয়? আজকে পর্যন্ত এরকম আমি গত 15 বছরে 15টা ঘটনা বলতে পারি। এর আগেও একটা প্রশ্নের উত্তরে বললাম, যেখানে হয় কখনো স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে, কখনো ইলেকশন কমিশনের পক্ষ থেকে, কখনো অন্য কোনো কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে এরকম রিপোর্ট চাওয়া হয়েছে যে এই ঘটনাতে কী ব্যবস্থা নেওয়া হলো। একটা ক্ষেত্রেও কোনো স্যাটিসফ্যাক্টরি উত্তর রাজ্যের পক্ষ থেকে দেওয়া হয়নি। তারপরে যারা রিপোর্টটা চাইলো তারা কী ব্যবস্থাটা নিল, আমরা তার রিপোর্ট চাই, জনগণ তার রিপোর্ট চায়। আজকে একটার পর একটা ঘটনাতে রাজ্যের সরকারের আধিকারিকদের একেবারে দলীয় এই ভূমিকার পরে ইলেকশন কমিশন হতে পারে কি অন্য কোনো কেন্দ্রীয় সংস্থা হতে পারে, সাংবিধানিক সংস্থা হতে পারে, তারা পশ্চিমবাংলায় তৃণমূলের সাথে কম্প্রোমাইজ করে চলা এই সরকারি অফিসারদের বিরুদ্ধে একটা উদাহরণ দিক যে আমরা এই ব্যবস্থাটা নিয়েছি। ওদের ব্যবস্থার রিপোর্ট এবার জনগণ চাইছে, জনগণকে ওরা সেই রিপোর্ট দিক। শুভেন্দু অধিকারী আজকে বলেছেন যে শুনানি পর্বে চা বাগান শ্রমিকদের নথি হিসেবে এমপ্লয়মেন্ট নথি জমা দিয়েছেন, সেটা অর্ডার হিসেবে কমিশন দিলেই আর শুনানিতে যেতে হবে না চা শ্রমিকদের। কমিশন দিলে আর শুনানিতে যেতে হবে না, কিন্তু কমিশন তো দেয়নি। এই শুভেন্দু অধিকারীরাই তো বলেছিল যে সিএতে যদি অ্যাপ্লাই করে থাকেন সেইটা একটা ভ্যালিড ডকুমেন্ট হিসেবে স্বীকৃতি পেয়ে যাবে, অতএব আপনার লিস্টে নাম উঠবে। কমিশন প্রথমে জানিয়ে দিল যে না, ওইসব কোনো ভ্যালিড ডকুমেন্ট নয়, আমরা স্বীকৃতি দেবো না। তারপরে সুপ্রিম কোর্টে বলে দিল যে না, এই ডকুমেন্টগুলো ভ্যালিড নয়, এর কোনো স্বীকৃতি নেই। সুতরাং শুভেন্দু অধিকারী কী বলবেন? শুভেন্দু অধিকারীর কথায় যদি দেশ চলতো তাহলে তো মিটেই যেত। কিন্তু ভারত যে নিয়মে চলে, আর শুভেন্দু অধিকারী মিটিংয়ে কিছু লোকের হাততালি পাওয়ার জন্য আর নিজের সস্তা রাজনীতি করার জন্য যে কথাগুলো বলেন, দুই কথার মধ্যে তো কোনো মিল নেই। এবং শুভেন্দু অধিকারীর এই সমস্ত ফালতু কথায় যারা বিশ্বাস করেন তারাই প্রতারিত হন। যেরকম মতুয়ারা প্রতারিত হয়েছেন, এখন চা বাগানের শ্রমিকদেরকে প্রতারিত করার পরিকল্পনা করেছেন। বিজেপি ক্ষমতায় এলে বন আইন প্রতিষ্ঠা হবে, শুভেন্দু অধিকারী বলছেন। সে বিজেপি ক্ষমতায় আসলে ছাগলদের ডানা হবে, ছাগলেরা পাখি হয়ে আকাশে উড়ে বেড়াবে। দেখুন, বিজেপি ক্ষমতায় আসলে কী হবে সে তো অনেক শুনলাম। আর 5 মাস পরে যখন বিজেপি ক্ষমতায় আসবে না, তখন শুভেন্দু অধিকারী কোন দলে থাকবেন সেইটা বরং উনি ভেবে রাখুন।